যখনই পৃথিবীতে সবথেকে বড় সাপেদের কথা উঠে আসে তখনই আমাদের মাথায় অ্যানাকন্ডা বা পাইথন নামক বিশাল অজগর সাপের নাম চলে আসে। কিন্তু আজ থেকে বহু শতাব্দী আগে এই পৃথিবীতে এমন বিশালাকার সাপ ছিল যে তাদের সামনে অ্যানাকন্ডা বা পাইথন দুধ খাওয়া বাচ্চার মতো। এমন সাপ যে মাটিতে থেকে নিজের ফোনার সাহায্যে আকাশ ছুঁতে পারত। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি টাইটানোবোয়া নামক এক মহাবিনাশক সাপের। আজকের এই ভিডিওর মাধ্যমে এই সাপের অস্তিত্ব সম্পর্কে জানতে চলেছেন। এরই সাথে এই সাপের বিষয়ে কিছু রোমাঞ্চকর তথ্য আপনাদেরকে জানাবো। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। টাইটানোবোয়া স্নেক আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে যখন ডাইনোসরের অস্তিত্ব মুছে যায়, অন্যান্য প্রাণীরা দখল করে বসে, খাদ্য শৃঙ্খলাকে বাঁচিয়ে রাখতে কাউকে তো এগিয়ে আসতেই হবে। এমন সময় খাদ্য শৃঙ্খলাকে বাঁচায় ম্যামালস এবং রেপটাইলস। ডাইনোসরের বিনাশের পর যেই প্রাণীগুলি বেঁচে গিয়েছিল তাদের কাছে এটি খুব বড় সুযোগ নিজেদের বংশ বিস্তার করার। এটাই সেই সুযোগ যখন বিশ্বের সবথেকে ভয়ঙ্কর সাপ টাইটানোবোয়ার অস্তিত্ব সবার সামনে আসে। এটি দুঃসাহসিক সাপ ছিল যে সাপেদের বোয়া ফ্যামিলি থেকে বিলং করত। বোয়া পরিবারের সেই সাপগুলি ছিল যেগুলি সাইজে সবথেকে বড় এবং বিষমুক্ত হতো। সাধারণত এই সাপের বংশ আমেরিকান কন্টিনেন্টে বেশি পাওয়া যেত, অর্থাৎ এই সাপগুলিকে বর্তমান সময়ে বোয়া কনস্ট্রাক্টর বা অ্যানাকন্ডার পূর্বপুরুষ বলা যেতে পারে। এই সাপটি নিজের সময়ে অনেক ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক প্রাণী ছিল বলে জানা যায়, যার রাজত্ব চলত পুরো পৃথিবীতে। টাইম পিরিয়ড ওয়েন দে ইউজড টু লিভ অন আর্থ। যেমনটা আমি আপনাদেরকে জানিয়েছি যে এই সাপের অস্তিত্ব ডাইনোসরের বিনাশ হবার পর উঠে এসেছে, অর্থাৎ ডাইনোসরের সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না। বৈজ্ঞানিকদের রিসার্চ অনুসারে এই সাপেরা আজ থেকে প্রায় 6 কোটি বছর পূর্বে জন্ম নিয়েছিল এবং প্রায় 50 লাখ বছর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব চালিয়েছিল। প্লেস ওয়্যার দে ইউজড টু লিভ। আমরা এখনই জানলাম যে এরা বর্তমান সময়ে অ্যানাকন্ডার পূর্বপুরুষ ছিল। তাহলে সাধারণভাবে বর্তমানে যেখানে অ্যানাকন্ডা থাকে অতীতেও এই সাপগুলি সেখানেই থাকতো, অর্থাৎ আমেরিকা। পৃথিবীর সবথেকে বড়, সবথেকে পুরানো, সবথেকে রহস্যময় প্রাণীতে ভরপুর অ্যামাজন জঙ্গলকে আমেরিকার ঐতিহ্য বলা হয়। এই জঙ্গলের মধ্যেই এই সাপ বসবাস করত। When did the snake discover? বিজ্ঞান তথ্য এবং প্রমাণ অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত জানায়। তাহলে এটা সত্য যে টাইটানোবোয়ার অস্তিত্ব কোথাও না কোথাও অবশ্যই পেয়েছে। 2009 সালের নর্থ ইস্ট কলম্বিয়াতে অবস্থিত কয়লার খনি অতীতে থাকা এই সাপেদের অস্তিত্বের প্রমাণ জানায়। প্রথমে এদের বিশাল জীবাশ্ম দেখে কোনো কুমিরের জীবাশ্ম বলে ধারণা করা হয়েছিল। বহু পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল এই জীবাশ্মটি কোনো কুমিরের নয়, বরং একটি সাপের, এবং যে সে সাপ নয় আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় সাপ টাইটানোবোয়া। সাইজ অফ টাইটানোবোয়া। আমি আপনাদেরকে আগেই জানিয়েছি টাইটানোবোয়ার পৃথিবীর সবথেকে বিশাল সাপ, কিন্তু আপনি কি এর সাইজের অনুমান করতে পারেন? কয়লার খনি থেকে পাওয়া টাইটানোবোয়ার জীবাশ্ম দেখে তার সাইজের একটি অনুমান করা হয়েছে। আপনি যেন অবাক হবেন যে এই সাপটি প্রায় 13 মিটার অর্থাৎ 43 ফুট পর্যন্ত লম্বা ছিল, যেখানে বর্তমান সময়ে অ্যানাকন্ডার সাইজ কেবলমাত্র 15 থেকে 20 ফুট হয়ে থাকে। অর্থাৎ টাইটানোবোয়া অ্যানাকন্ডার থেকে দ্বিগুণেরও বেশি লম্বা ছিল। আজ পর্যন্ত সবথেকে বড় অ্যানাকন্ডার সাইজ ছিল 29 ফুট। আপনি এটা জেনেই অনুমান করতে পারেন যে নিজের সময় এরা কতটা ভয়ঙ্কর ছিল এবং এরা কত চওড়া ছিল। সেটা শুনলে তো আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। প্রায় 3 ফুট পর্যন্ত। সহজ ভাষায় একটি ক্লাস 5 এর বাচ্চা এই সাপের উপর খুব ভালোভাবে হরিজেন্টালি শুতে পারে এবং এদের ওজন ছিল প্রায় 1135 কেজি, অর্থাৎ বর্তমান সময়ের অ্যানাকন্ডার থেকে প্রায় 4.5 গুণ বেশি ভারী। আশা করছি টাইটানোবোয়ার সাইজ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন নেই। যদিও বা অনেক বিজ্ঞানীরা এটা মনে করে যে সাপেদের জীবাশ্ম পাওয়া অনেক দুষ্কর ব্যাপার, তাহলে এটা ভাবা যেতেই পারে যে এই আনুমানিক উচ্চতার থেকেও টাইটানোবোয়া অনেক বিশাল। টাইটানোবোয়াস লাভ উইথ ওয়াটার বডিজ। এত বড় সাইজের সাপ হয়ে অনেক সুবিধা থাকলেও অনেক জায়গায় ক্ষতিকারও হয়ে দাঁড়ায়। বলা হয়ে থাকে যে এত বড় সাইজের জন্য এই সাপটি মাটির উপরে চলাফেরা করতে খুবই অসুবিধা হতো। এই জন্য সাপটি প্রায় সময় জলের মধ্যে বা কোনো দলদলের মধ্যে থাকতো। এখানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যেতে পারত। বর্তমানেও দেখতে পাওয়া যায় টাইটানোবোয়ার বংশধর অ্যানাকন্ডার মধ্যেও এই অভ্যাস রয়েছে। অ্যানাকন্ডা বেশিরভাগ সময় জলের মধ্যেই অতিবাহিত করে। হান্টিং টেকনিক্স অফ টাইটানোবোয়া। এগুলি অ্যানাকন্ডা এবং বোয়া কনস্ট্রাক্টরের মতোই বিনা বিষের সাপ। এই কারণে এদের শিকার করার পদ্ধতিও এই সাপেদের সঙ্গে অনেকটাই মিলে যায়। এই সাপ জলে অথবা গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে রাখত, যাতে করে তাদের শিকার তাদেরকে দেখতে না পায় এবং সুযোগ বুঝে শিকারের উপর হামলে পড়তো। তাদের বিশাল আকৃতির চোয়াল এবং পেছনের দুটি দাঁত শিকারের অনেক ভূমিকা রাখত। শিকারকে ধরে নেওয়ার পর তার চারিদিকে ভালোভাবে পাকিয়ে দিত এবং শরীরের সবটুকু শক্তি দিয়ে চেপে রাখত।
সে শক্তি প্রায় 400 PSI এর কাছাকাছি। এই প্রেসারটি যে কোনো প্রাণীর শরীরকে পাউডার বানানোর জন্য যথেষ্ট ছিল। এই শক্তি ততক্ষণ পর্যন্ত দিত যতক্ষণ না তার শিকারের দম বন্ধ হয়ে যেত। যখন তার শিকার দম বন্ধ করে নিত তখন সে তার বড় চোয়াল দ্বারা তাকে সম্পূর্ণ গিলে নিত। বর্তমান সময়ে অ্যানাকোন্ডা এবং বোয়া কনস্ট্রাক্টরও এরকম ভাবে শিকার করে থাকে। ডায়েট অফ টাইটানোবোয়া। এই সাপের উচ্চতা এতটাই বিশাল ছিল যে স্বাভাবিকভাবেই তার ডায়েটও বিশাল হবে। যেমনটা আমরা জানি এই সাপটি বেশিরভাগ সময় জলেই থাকতো, তাই তার শিকার বেশিরভাগ সময় জলজ প্রাণী হতো। বড় বড় মাছ, র্যাপটাইলস এবং ক্রোকোডাইলের মতো প্রাণী এদের শিকারের লিস্টে ছিল। তখনকার সময়ের ক্রোকোডাইল বর্তমান সময়ের তুলনায় বহুগুণ বড় ছিল। হাউ ডিড টাইটানোবোয়া গো এক্সটিংক্ট? যেহেতু এই সাপটি এত বিশাল ছিল তাই এই সাপকে টক্কর দেওয়ার মতো সেই সময় কেউ ছিল না। তাহলে প্রশ্ন হলো যে এই সাপ বিলীন কিভাবে হলো? বৈজ্ঞানিকরা এর বহু কারণ ব্যাখ্যা দিয়েছে, তবে সবগুলির মধ্যে সবথেকে প্রধান কারণ ছিল ক্লাইমেট চেঞ্জ। পৃথিবী সময়ের সাথে সাথে শীতল হয়ে যাচ্ছিল এবং টেম্পারেচার নিচে নামার জন্য টাইটানোবোয়া অ্যাডজাস্ট করতে পারছিল না। অতিরিক্ত ঠান্ডা এই সাপের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে টাইটানোবোয়ার অস্তিত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। যদিও কিছু বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী এই কথাটি বলা হয়ে থাকে যে এরকম ধরনের অন্যান্য প্রাণী আবারও আসতে পারে, কেননা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য পৃথিবীর টেম্পারেচার আবার বেড়ে যাচ্ছে। এরকম ভাবে তাপমাত্রা বাড়তে থাকলে তাহলে বর্তমান প্রাণীদের উপস্থিত সাইজ আরো বেড়ে যাবে এবং হতে পারে টাইটানোবোয়া পৃথিবীতে আবার কামব্যাক করতে পারে। বন্ধুরা, টাইটানোবোয়ার কামব্যাক কি আদৌ সম্ভব? আপনাদের কি মনে হয় তা নিচের কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন। তাহলে আপনারা জানতে পারলেন টাইটানোবোয়া কিভাবে অস্তিত্ব এই পৃথিবীতে এসেছিল এবং কিভাবে এই সাপ বিলুপ্ত হয়ে গেল। এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।